তো অসংখ্য নেতাকর্মীদের মধ্যে আমিও একজন কর্মী যে নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে। এবং শীতের রাত ওদের দুজনকেও ধরে, আমাদের 3 ভাইকে একসঙ্গে ধরে তারা গাড়ির সঙ্গে বেঁধে, 3 জনকে গাড়ির সঙ্গে বেঁধে হ্যান্ডকাপ দিয়ে আমাদেরকে নারায়ণগঞ্জের দিকে নিয়ে যাচ্ছে রাত 2টা বাজে। তবে আমার ওয়াইফ আমার পিছন পিছন সারা রাত গিয়ে ওই ডিবি অফিসের গেটে বসে থাকত, কারণ আমার মায়ের সামনে থেকে আমাকে এবং আমার ছোট 2 ভাইকে টেনে হেঁচড়ে গাড়িতে ধরে নিয়ে যাওয়া। জনগণের অধিকার আদায়ের জন্য আমরা কাজ করি, সুতরাং রাজপথই আমাদের ঠিকানা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 1971-এর মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি ফ্ল্যাশ টিভির আয়োজিত ফিরে দেখা আমার আমি। ফিরে দেখা আমার আমিতে আপনাদের সবাইকে স্বাগত। দীর্ঘ 15 বছর শেখ হাসিনার শাসনামলে এদেশে হাজারো মানুষ গুম, হত্যা, অত্যাচার, অপমান, লাঞ্ছনার শিকার রয়েছে। হাজারো মানুষের ভিতর হাজারো না বলা কথা। আর এই না বলা কথা বলার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব অধ্যাপক মামুন মাহমুদ। আমরা আজকে শুনব এই দীর্ঘ 15 বছর কেমন ছিল, দীর্ঘ 15 বছরের গল্প নিয়ে কথা বলবো জনাব মামুন মাহমুদের সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। যেহেতু এখন ব্যস্ত সময় পার করছেন, তো জানতে চাচ্ছিলাম যে এখন ব্যস্ততাটা কি নিয়ে যাচ্ছে? ধন্যবাদ। আমরা মূলত এখন আমাদের সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছি, যেহেতু সাংগঠনিক দায়িত্বে রয়েছি। পাশাপাশি আমরা জনমুখী কর্মসূচি পালন করছি, যেহেতু সামনে নির্বাচন, কাজেই নির্বাচনের জন্য দল প্রস্তুত রয়েছে। তারপরও দলকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, নির্বাচনের ফলাফল নিরঙ্কুশভাবে আমাদের ঘরে নিয়ে আসার জন্য আমরা যে কাজগুলো করা দরকার, জনগণের পছন্দনীয় যে কাজগুলো করলে জনগণ আমাদের পক্ষে থাকবে, আমাদের পক্ষে রায় দিবে, সেই কাজগুলো আমরা করছি। আমরা জানি এই 15 বছর বিএনপি সহ অন্যান্য যত রাজনৈতিক দল ছিল তাদের উপরে হামলা মামলা অনেক কিছুই বিদ্যমান ছিল। তো জানতে চাচ্ছিলাম যে জনাব অধ্যাপক মামুন মাহমুদ এই 15 বছর কেমন ছিল, কেমন কেটেছে এই 15 বছর? আসলে 15 বছরের গল্পটা তো অনেক বড়, অনেক লম্বা। আর আপনারা জানেন যে কষ্টের রাত কিন্তু ফুরায় না। কাজেই এই 15 বছর আমাদের কাছে মনে হয় 1500 বছর। যাক, আল্লাহর অশেষ রহমতে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনায়, তার নেতৃত্বে ছাত্র জনতা আমরা একত্রিত হয়ে আমরা গত 28শে অক্টোবরের পরে, 2023 সালের 28শে অক্টোবরের পর থেকে যে এক দফার আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম, সেই এক দফার সঙ্গে জনমানুষের যে সম্পৃক্ততা ঘটেছে, তার ফলাফল হলো 5ই আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতন। এখানে সকলের ভূমিকা রয়েছে। এই পতনের জন্য কোনো একক দল বা কোনো ব্যক্তি এটার জন্য কৃতিত্ব নিচ্ছে না, নিবেও না। আমরা সবাইকে নিয়ে, এদেশের 18 কোটি মানুষকে নিয়েই কিন্তু আমরা ডাক দিয়েছিলাম সরকার পতনের, এবং আমাদের দাবিগুলোই ছিল জনসম্পৃক্ত। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য কিন্তু এক দফার আন্দোলন করে নাই। আপনারা জানেন যে আমি আমার এই যে নির্যাতন হওয়ার কথা, গল্পের কথা বলার চাইতে আমি বলতে চাই যে আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি তিনবারের প্রধানমন্ত্রী, জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী এবং একজন আপসহীন নেত্রী, যিনি সারাটা জীবন মানুষের জন্য যিনি আন্দোলন সংগ্রাম করেছেন, মানুষের
অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করেছেন। বিশ্বে যদি আমরা তালাশ করি, এই সমসাময়িক বিশ্বে, এই সমসাময়িক সময়ে আপনি একজন নেতাকেও খুঁজে পাবেন না যার ত্যাগ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমপর্যায়ের। তো সেই জায়গা থেকে আপনি যেহেতু নারায়ণগঞ্জের বাসিন্দা, আমরা জানি নারায়ণগঞ্জ মানেই শামীম ওসমান, নারায়ণগঞ্জ মানেই এত 15 বছর আমরা শুনেছি আতঙ্কের নাম। তো এই শামীম ওসমানের সাথে আপনাদের মানে সম্পর্কটা কেমন ছিল? নারায়ণগঞ্জ মানেই শামীম ওসমান না, এটা আমাদের জন্য, আমরা এই 15 বছর শুনে আসছি, এটা আমাদের জন্য, এটাই আমাদের জন্য, নারায়ণগঞ্জের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এই যে শুনে এসেছেন, নারায়ণগঞ্জে 25 লাখ মানুষের বসবাস বা তারও বেশি, একজনের নামের উপরে কি নারায়ণগঞ্জ হতে পারে? তাহলে এই নারায়ণগঞ্জের নাম কি বদলে যাবে? এটা তো আমি এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এভাবে বলতে চাই যে আসলে একটা আতঙ্কের নাম, এটা সেটাই হয়েছে যে অনেকে নিজের নামে পরিচিত হয়েছে। কিন্তু এই নারায়ণগঞ্জ একসময় প্রাচ্যের ডান্ডি ছিল, আমরা সেই নাম ফিরিয়ে আনতে চাই। এই নারায়ণগঞ্জ বাংলাদেশের দ্বিতীয় রাজস্ব দেয় সরকারকে। তাহলে এই নারায়ণগঞ্জ কেন কোনো ব্যক্তির নামে এবং সেই নাম মানুষ ঘৃণা ভরে উচ্চারণ করবে? এই নারায়ণগঞ্জকে মানুষ শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করবে যে নারায়ণগঞ্জ আমাদের সর্বোচ্চ রাজস্ব দেয়, সেভাবে দেখবে। এখানে লক্ষ লক্ষ শ্রমিক বাংলাদেশের সব জেলা থেকে এসে এখানে তাদের কর্মসংস্থান হয়। কাজেই নারায়ণগঞ্জের উপরে বাংলাদেশের সকল জেলার মানুষ এখানে এসে যেহেতু কর্মসংস্থান হয়, তাহলে সকল জেলায় এখান থেকে আয় করে তারা তাদের জেলায় গিয়ে সেই আয়টাকে তারা সেখানে খরচ করে। কাজেই নারায়ণগঞ্জ একটা সমৃদ্ধ জেলা। তো এই জেলার নাম মানুষ শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করবে। তো কোনো ব্যক্তির কারণে এই নারায়ণগঞ্জ কলঙ্কিত হতে পারে না। এই 15 বছর নির্যাতনের শিকার কেমন ছিল? হ্যাঁ, আমি তো বলেছি যে সারা দেশই একটা কারাগারে পরিণত হয়েছিল। তো সেই হিসাবে যেহেতু নারায়ণগঞ্জ একটি রাজনীতির শ্রুতিকাগার, এখানে বিএনপি সব দিক থেকেই বিএনপি সাংগঠনিকভাবে শক্তিশালী। সেই কারণে নারায়ণগঞ্জের রাজনীতিতে, জাতীয় রাজনীতিতে, স্থানীয় রাজনীতিতে নারায়ণগঞ্জের বিএনপির যথেষ্ট একটা শক্তিশালী ভূমিকা ছিল। আর এই ভূমিকা রাখতে গিয়েই আমাদের অসংখ্য নেতাকর্মী নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে, গৃহ হারা হয়েছে, ব্যবসা বাণিজ্য হারা হয়েছে, চাকরি হারা হয়েছে। তো অসংখ্য নেতাকর্মীদের মধ্যে আমিও একজন কর্মী যে নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছি। আসলে রাষ্ট্র যখন জনগণের উপরে নিপীড়ন নির্যাতন করে তখন সেখানে কেউই রেহাই পায় না, একজন সাধারণ মানুষও রেহাই পায় নাই। একটা ভয়ের সংস্কৃতি ছিল, মানুষ ভয়ে কেউই কথা বলতে পারতো না, কিন্তু আমরা বিএনপির নেতাকর্মীরা কথা বলতাম। আর এই কথা বলতে গিয়েই আমাদের বারবার নিপীড়ন সহ্য করতে হয়েছে, বারবার আমাদের কারাগারে যেতে হয়েছে এবং বারবার আমাদের এই নিপীড়ন অত্যাচার সহ্য করে আমাদের রাজপথেই থাকতে হয়েছে। যেহেতু জনগণের অধিকার আদায়ের জন্য আমরা কাজ করি, সুতরাং রাজপথই আমাদের ঠিকানা। এই পর্যন্ত কতগুলো মামলার শিকার হয়েছেন আপনি? 50-এর অধিক মামলা ছিল আমার নামে। এর চাইতেও হয়তো অনেক বেশি মামলা আমাদের নেতাকর্মীদের নামে ছিল। তো সুতরাং মামলাকে আমরা কখনোই আমলে নেই নাই। হ্যাঁ, মামলা খেয়েছি, পালিয়ে থেকেছি, বাড়িঘর ছাড়া থেকেছি, কিন্তু রাজপথ ছেড়ে যাইনি। আর রাজপথ ছেড়ে যাই নাই বলেই কিন্তু আমরা বারবার গ্রেপ্তার হয়েছি এবং জনগণের অধিকার আদায়ের সংগ্রাম কিন্তু আমরা চালিয়ে গেছি।
গ্রেপ্তার, হামলা, মামলা এসবকে তুচ্ছ করেই আমরা আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছি। হ্যাঁ, আমাদের হয়তো ফ্যাসিবাদের পতন ঘটাতে 15 বছর লেগেছে। পৃথিবীর ইতিহাসে এটাই দেখা যায় যে ফ্যাসিবাদের পতন ঘটানোর জন্য অপেক্ষা করতে হয়। জনগণের অধিকার একদিন আদায় হয়, আন্দোলন একদিন সফল হয়, কিন্তু সেজন্য পেছনে অনেক রক্তক্ষয় হয়, অনেক সময় পেরিয়ে যায়। বাংলাদেশে সেটাই হয়েছে। 15 বছর গিয়েছে ঠিকই, কিন্তু আমাদের লক্ষ্য ছিল যে ফ্যাসিবাদের পতন ঘটাবো। আমি একটা গল্প জানতে চাই যে এই 15 বছরের মধ্যে এমন কোন স্মৃতি এখন মনে পড়ে যে এটা এখনো দাগ কাটে আপনার মনের মধ্যে, যে 15 বছরের মধ্যে নির্যাতন বা পুলিশি নির্যাতন বা আওয়ামী ফ্যাসিস্টের নির্যাতন, এরকম কোনো গল্প আপনার এখন মনে পড়ে কিনা? হ্যাঁ, আমার একটা কষ্টদায়ক স্মৃতি আপনাদেরকে বলি। সেটা হলো যে একবার আমাকে গ্রেপ্তার করতে বাড়িতে আসলো 16ই ডিসেম্বর, বিজয় দিবসের দিন। আমি খুব সাহস করেই 16ই ডিসেম্বরের রাতে আমি আমার বাড়িতে এসেছিলাম। কত সালে? এটা 2023 সালে। এবং আমি তখন জেলা বিএনপির সদস্য সচিব ছিলাম। আমরা সকালে নারায়ণগঞ্জে আমরা বিজয় র্যালি করেছি। বিজয় র্যালি করে আমি আমার মায়ের সঙ্গে দেখা করতে এসেছি এবং রাতে আমি এই বাড়িতে ছিলাম। সেই বিজয় দিবসের রাতে রাত 1-1:30টার দিকে পুলিশ এসে আমাকে দরজা ভেঙে আমার বাসায় প্রবেশ করে এবং আমাকে ধরে নিয়ে যায়। তো ধরে নিয়ে যাওয়ার সময় আমাকে আমি বলেছিলাম যে আমি একটু একটা শার্ট পরে নেই। আমাকে সেই সময়টাও তারা দিতে চায় নাই। এবং আমার 2 ছোট ভাই যখন এসে পুলিশকে জিজ্ঞেস করতেছিল যে ওনাকে কেন নিয়ে যাচ্ছেন আজকে বিজয় দিবসের দিন, তখন ওদের 2 জনকেও পুলিশ ধরে নিয়ে যায় আমার সাথে। এবং শীতের রাত, ওদের 2 জনকেও ধরে, আমাদের 3 ভাইকে একসঙ্গে ধরে তারা গাড়ির সঙ্গে বেঁধে, 3 জনকে গাড়ির সঙ্গে বেঁধে হ্যান্ডকাপ দিয়ে আমাদেরকে নারায়ণগঞ্জের দিকে নিয়ে যাচ্ছে। রাত 2টা বাজে। তো সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশন, এই রোডে যখন নিয়ে যাচ্ছিল, সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশন স্কুল পার হওয়ার পরে আমাদের সঙ্গে যারা ধরে নিয়ে যাচ্ছিল একজন অফিসারের কাছে একটা ফোন আসে এবং সেই ফোন আসার পরে তিনি গাড়িটা থামাতে বলেন এবং আমাকে বলেন যে আপনার 2 ভাইকে আমরা ছেড়ে দিব। তাই আমি বললাম ঠিক আছে, ছেড়ে দেন, আমি তো আগেই বলেছি ওরা তো রাজনীতি করে না, ওদেরকে কেন নিয়ে আসছেন। পরে তারা ওই মাঝপথে আমার 2 ভাইকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং তারা একটা গাড়ি দিয়ে বাসায় পৌঁছে দিয়ে যায় এবং আমাকে নিয়ে যায় নারায়ণগঞ্জে। তো এই স্মৃতিটা আমার জন্য কষ্টদায়ক, কারণ আমার মায়ের সামনে থেকে আমাকে এবং আমার ছোট 2 ভাইকে টেনে হেঁচড়ে গাড়িতে ধরে নিয়ে যাওয়া, এবং এক ভাই সরকারি চাকরি করে, আমার ছোট ভাই ব্যাংকে অফিসার, তাকে নিয়ে যাওয়া, আরেক ভাই ব্যবসা করে, তারা তো নির্দোষ ছিল, আমি না হয় রাজনীতি করি। এই স্মৃতিটা আমাকে সবসময় খুবই ছোট করে আমার ভাইদের কাছে, আমার পরিবারের কাছে, আমার মায়ের কাছে। আপনার কারণে ভাইগুলো, আমার কারণে তারা নাজেহাল হলো। তবে এটা খুবই একটা, পরে যখন চিন্তা করি তখন দেখেছি যে এরকম অসংখ্য নজির তখন ছিল যে বাবাকে না পেলে ছেলেকে ধরে নিয়ে যেত, ছেলেকে না পেয়ে বৃদ্ধ বাবাকে ধরে নিয়ে যেত, এমনকি শিশু বাচ্চাদেরকেও ধরে নিয়ে গেছে, স্ত্রীকে ধরে নিয়ে গেছে, সেরকম অসংখ্য প্রমাণ আমরা দেখি। তখন নিজেকে সান্ত্বনা দিই যে না, এটা খুবই স্বাভাবিক ছিল সেই সময়। আপনার ক্ষেত্রে কি এই ঘটনাগুলো কি ঘটেছে?
এবং আমার ক্ষেত্রে তো বললামই যে আমাকে ধরলো, আমার ছোট ছেলে বা ভাইদেরকেও। সহধর্মিণী না এদের উপরে কখনো না, pressure আসে? আমার ছেলে ছোট ছিল খুবই, এবং আমার ছেলেকে ধরে নিয়ে যায় নাই বা আমার ওয়াইফকেও ধরে নিয়ে যায় নাই। তবে আমার ওয়াইফ আমার পিছন পিছন সারা রাত গিয়ে ওই ডিবি অফিসের গেটে বসে থাকতেন। যখন আমাকে ধরে নিয়ে ডিবি অফিসে নিয়ে যাওয়া হতো তখন উনি সারা রাতই ডিবি অফিসে হয়তো গাড়ির মধ্যে বা ওখানে দাঁড়িয়ে থাকতেন, যে আবার কিনা রাতের বেলা বের করে। আপনারা জানেন যে দেশে একটা প্রচলন ছিল যে ক্রস বা গুম এইসবের একটা প্রচলন ছিল। তো ওই ভয়ে ওনারা বা আমার ছোট ভাইরা বা আমার দু একজন বন্ধুবান্ধব তারা ওই ডিবি অফিসের গেটে বা থানার গেটে গিয়ে বসে থাকতেন। আরেকটা স্মৃতি আমার মনে আছে যে আমাকে একবার জেলখানা থেকে কোর্টে নিয়ে আসা হলো রিমান্ড শুনানি করার জন্য, এবং রিমান্ড শুনানি করে আমাকে 2,500 নিয়ে যাওয়া হচ্ছে বা হবে। এবং আরও এক থানার গাড়ি এসছে, ফতুল্লা থানার গাড়ি এসছে যে আমাকে ফতুল্লা থানা রিমান্ডে নিয়ে যাবে অন্য এক মামলায়। এই দুই থানার দারোগাদের মধ্যে একটা কথা কাটাকাটি হয়ে যায় আমার উপস্থিতিতে নারায়ণগঞ্জ কোর্টে। আপনাকে নিয়ে যাওয়ার জন্য? আমাকে নিয়ে যাওয়ার জন্য। কোন থানা নিবে? 2,500 থানা থেকে 2,500 থানার একজন সাব ইন্সপেক্টর এসেছেন, আর ফতুল্লা থানা থেকেও একজন সাব ইন্সপেক্টর এসেছেন। দুই থানার মধ্যে কোন থানা আমাকে আগে নিয়ে যাবে এটা নিয়ে তাদের মধ্যে একটা বাকবিতণ্ডার মতোই হয়ে যায়। পরবর্তীতে 2,500 থানার যিনি নিতে এসছেন আমাকে, তিনি আমাকে দুই হাতে পেছন দিকে নিয়ে হ্যান্ডকাপ লাগিয়ে দিলেন এবং আমাকে দড়ি দিয়ে, মোটা দড়ি দিয়ে আমার কোমরে বাঁধলেন। বেঁধে আমাকে টেনে হেঁচড়ে নিয়ে উনি ওনার গাড়িতে উঠালেন। আপনি কি যে দড়ি দিয়ে বাঁধলো সেই ক্ষেত্রে কখনো প্রতিবাদ করেননি? কারণ আপনি তো রাজনীতিবিদ। না, প্রতিবাদ তো আসলে আমরা তো তখন বন্দী, প্রতিবাদ করতে গিয়েই তো বন্দী হয়েছি। প্রতিবাদ তখনও করেছি যে আমাকে কেন এভাবে বাঁধছেন, আমি তো কোনো দুর্দর্শ ডাকাত বা সন্ত্রাসী নই। কিন্তু কে কার কথা শুনে আমাকে বেঁধে নিয়ে যাচ্ছে, এটাই বাস্তবতা। তো তখন উপস্থিত হয়তো আচমকা ঘটনাটা ঘটেছে, উপস্থিত এক দুইজন হয়তো সাংবাদিক ছিল, তারা ছবিটা তুলে ফেলেছে। সবচেয়ে কষ্টের জায়গা যেটা আমার ছিল সেটা হলো যে সেই দিন দুর্ভাগ্যক্রমে ওই দৃশ্যটা আমার ওয়াইফ কোর্টে উপস্থিত ছিলেন এবং তিনি দেখেছেন। এটা আমার জন্য খুবই লজ্জার ছিল, খুবই বেদনাদায়ক ছিল, এবং এই স্মৃতিটা আমি হয়তো যতদিন বেঁচে থাকবো ততদিনই আমার মনে থাকবে যে আমার ওয়াইফের কাছে আমি কিভাবে মুখ দেখাবো। আবার এটাই স্বাভাবিক যে এই নিপীড়ন নির্যাতনের ফলেই কিন্তু তারা ফ্যাসিবাদী এবং ফ্যাসিবাদী শাসক হিসেবে বিশ্বে পরিচিতি পেয়েছে। আমাদের উপরে এই নিপীড়ন নির্যাতন কারণে অকারণে করেছে বলেই কিন্তু তারা ফ্যাসিবাদ হিসেবে এবং স্বৈরাচার হিসেবে তারা বিশ্বে পরিচিত হয়েছে। তাদের দল আজকে অস্তিত্ব সংকটে পড়েছে। এত পুরনো একটি রাজনৈতিক দল, তারা আজকে একটি রাজনৈতিক অস্তিত্ব সংকটে মধ্যে পড়ে গিয়েছে। এটা তাদের ভুল রাজনীতির ফসল। আজকে তাদের নেতাকর্মীরা মুখ দেখাতে পারে না, লজ্জায় মুখ দেখাতে পারে না, তারা তাদের পরিচয় দিতে পারে না যে আমরা এক সময় আওয়ামী লীগ করতাম, লজ্জায় মুখ দেখাতে পারে না। তো এইটা তাদের ব্যর্থ নেতৃত্ব, এটা তাদের নেতৃত্বের সবচাইতে বড় দুর্বল দিক আমি মনে করব, যে তারা এই দলটাকে একটা ফ্যাসিবাদী দলে পরিণত করেছে। যে দল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে গড়ে উঠেছে, সেই দলের পরিণতি হয়েছে একটি ফ্যাসিবাদী চরিত্রের মধ্যে দিয়ে। এই যে এত কিছু 15 বছরে ঘটেছে আপনার জীবনের সাথে, এই 15 বছরের মধ্যে কখনো ফ্যামিলি, আপনার সহধর্মিনী, তার কাছ থেকে কেমন সহযোগিতা পেয়েছিলেন?
শতভাগ সহযোগিতা, সাহস, প্রেরণা, স্যাক্রিফাইস এবং শক্তির যোগান পেয়েছি বলেই তো সম্ভব হয়েছে। আপনারা জানেন যে আমি একটা কলেজের শিক্ষক, সেখানে 15 বছর আমি চাকরিতে যেতে পারি নাই এবং কলেজ থেকেও আমাকে ধরে নিয়ে এসেছে পুলিশ। কলেজের দায়িত্ব পালনরত অবস্থায় আমাকে ধরে নিয়ে এসেছে। আমার বেতন বন্ধ ছিল। তো সেই সময় তো আমার ওয়াইফ একজন চাকরিজীবী, তিনি সংসার চালিয়েছেন। আমার সন্তানের ভালো মন্দ, পড়াশোনা সব কিছু তো তিনিই করেছেন এবং আমাকেও পেছন থেকে শক্তি জুগিয়েছেন, সাহস জুগিয়েছেন এবং তিনি যথেষ্ট স্যাক্রিফাইস করেছেন। সবসময় উদ্বিগ্ন থাকতেন, সবসময় চিন্তা করতেন কখন গ্রেপ্তার হয়ে যাই, বা গ্রেপ্তার হওয়ার পরে কতদিন জেলে থাকবো, কবে বের হব, মামলাগুলোর কি হবে, কতদিন লাগবে জামিন করতে, এগুলো নিয়েই তো তার সময় কেটেছে। কাজেই তার যদি সহযোগিতা না থাকতো তাহলে তো আর এটা সম্ভব হতো না আমার পক্ষে। এবং শুধু সে নয়, আমার পরিবারের সকলের, আমার ছোট ভাইয়েরা, আমার মা সাহস জুগিয়েছেন। তো সব মিলে আমাদের পরিবারের একটা সমর্থন ছিল বলেই কিন্তু এটা সম্ভব হয়েছে রাজনীতি। আগামীর নারায়ণগঞ্জকে কেমন দেখতে চান? হ্যাঁ, নারায়ণগঞ্জের আমরা হারানো গৌরব ফিরিয়ে আনতে চাই। একসময় নারায়ণগঞ্জের মানুষ নারায়ণগঞ্জের শীতলক্ষার পানি বোতলে ভরে নিয়ে যেত, ঔষধি হিসাবে এই শীতলক্ষার পানি ব্যবহৃত হতো। আমাদের রাজনীতিবিদদের উদাসীনতার কারণে এবং ব্যর্থতা বলবো আমি, তাদের যে ব্যর্থতার কারণে এই শীতলক্ষা দূষিত হয়েছে। কিন্তু এটা দূষণমুক্ত করার জন্য যথাযথ কোনো পদক্ষেপ আমি কোনো নেতাকে বা জনপ্রতিনিধিকে আমি নিতে দেখি নাই। তারপরে এই নারায়ণগঞ্জে উল্লেখ করার মতো, এই নারায়ণগঞ্জকে দেশের অন্যান্য জেলার কাছে আমরা তুলে ধরার মতো, অহংকার করার মতো, গর্ব করার